আজকের ক্লাসে আমরা টেক্সটাইল ইউনিট থেকে ইউজিসি নেট এক্সামে আসা কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স নিয়ে আলোচনা করব। তবে ক্লাসটি শুরু করার আগে টিউটর হোম সায়েন্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সুষমা ধর, ইউর এডুকেটর অফ দিস চ্যানেল। আমাদের চ্যানেলে ইউজিসি নেট হোম সায়েন্সের সিলেবাস অনুযায়ী প্রত্যেকটি ইউনিটের উপর ইন ডিটেলসে ক্লাসেস আপলোড করা হয়। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে বন্ধুদের সাথে। চলো আর ডিলে না করে আজকের ক্লাসটি আমরা শুরু করব। দেখো, কোশ্চেনে রয়েছে অ্যাসারশন এবং রিজন। তো এই অ্যাসারশনে কি বলেছে? সিল্ক ইজ অ্যাজ রেজিলিয়েন্ট অ্যাজ উল। সিল্ক কি হয়ে থাকে? উলের মতনই রেজিলিয়েন্ট হয়ে থাকে। মানে রেজিলিয়েন্ট কথার অর্থই হচ্ছে রিঙ্কেল রিকভার ক্যাপাসিটি, মানে সিল্ক আর উলের রিঙ্কেল রিকভারি ক্যাপাসিটি সেম হয়ে থাকে। রিজন কি? সিল্ক ফাইবার অলসো কন্টেন্স সিস্টেন লিঙ্কেজেস। তার কারণ হচ্ছে সিল্ক ফাইবারেও উলের মতন সিস্টেন লিঙ্কেজেস প্রেজেন্ট থাকে। তোমরা ভিডিওটিকে পজ করবে এবং কোশ্চেনটির আনসার দেওয়ার চেষ্টা করবে। কোশ্চেনের আনসারটি হবে অপশন নাম্বার বি, মানে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ইনকারেক্ট। কেন? দেখো, আমরা যদি এই স্ট্রাকচারটা দেখি উল এবং সিল্কের, তাহলেই বুঝতে পারবো। দেখো, বলেছে উল কন্টেন্স কেরাটিন প্রোটিন which is made up of sulfur containing amino acid সিস্টিন। মানে উলের মধ্যে একটা প্রোটিন থাকে যার নাম হচ্ছে কেরাটিন, যেটা সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড সিস্টিন দিয়ে তৈরি। এই যে সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড সিস্টিন প্রেজেন্ট থাকছে বলেই উলের মধ্যে এক ধরনের হেলিক্যাল স্ট্রাকচার তৈরি হচ্ছে, যেটা উলকে অনেক বেশি রেজিলিয়েন্ট করে তুলছে, মানে ওর রিঙ্কেল রিকভারি পাওয়ার অনেক বেড়ে যাচ্ছে। অন দি আদার হ্যান্ড সিল্ক ফাইবার কন্টেন্স ফাইব্রোইন প্রোটিন। সিল্কের মধ্যে কি প্রোটিন রয়েছে? ফাইব্রোইন, which does not have sulfur containing amino acid, যার মধ্যে কোনো সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড নেই। and it just provides a plain sheet like structure to the fiber। তাহলে এটা ফাইবারকে একটা নর্মাল প্লেন শিট লাইক স্ট্রাকচার দিচ্ছে, কোনো হেলিক্যাল স্ট্রাকচার প্রোভাইড করছে না। যার জন্য আমরা এটাও বলতে পারি সিল্ক কিন্তু কখনোই উলের মতন হাই রেজিলিয়েন্সি শো করছে না। এই কারণের জন্যই ওই যে অ্যাসারশন এবং রিজন দুটোই ইনকারেক্ট হয়ে যাচ্ছে, যে সিল্ক কখনোই উলের মতন রেজিলিয়েন্ট হবে না এবং সিল্কের মধ্যে কোনো সিস্টেম লিঙ্কেজেস প্রেজেন্ট নেই। দেখো, নেক্সট কোয়েশ্চেন বলেছে আ কার্ডেড ইয়ার্ন ইজ। অপশন কি কি দিয়েছে? বলেছে কোয়ার্স, স্মুথ, লেস ডিউরেবল, মোর ডিউরেবল অ্যান্ড ফাইন। তাহলে এইগুলো হচ্ছে কি কিছু প্রপার্টিজ বলে দেওয়া হয়েছে, তোমাকে আইডেন্টিফাই করতে হবে কার্ডেড ইয়ার্নের প্রপার্টি কোন দুটি হবে। দেখো, কোডের আন্ডারে 1 2 3 4 করে অপশন দেওয়া রয়েছে, সেখান থেকে যে কোনো দুটো প্রপার্টি কার্ডেড ইয়ার্নের বেছে নিতে হবে। তোমরা ভিডিওটি পজ করবে এবং কোশ্চেনের আনসারটি দেওয়ার চেষ্টা করবে। কোশ্চেনটির আনসার হবে অপশন নাম্বার 3, এ অ্যান্ড সি, কোয়ার্স অ্যান্ড লেস ডিউরেবল। কেন? দেখো, আমরা যদি কার্ডেডিয়ান আর কোমডিয়ান সম্পর্কে একটু পড়ি তাহলেই বুঝতে পারবো। বলছে কার্ডেডিয়ানস অ্যান্ড কোমডিয়ানস ডিফার প্রাইমারিলি ইন দেয়ার ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড রিজাল্টিং কোয়ালিটি। যখন এদেরকে ম্যানুফ্যাকচার করা হয় এই ইয়ার্নগুলোকে, তাহলে কার্ডেডিয়ানকে একরকম অন্যরকম ভাবে ম্যানুফ্যাকচার করা হচ্ছে, আবার কোমডিয়ানের ক্ষেত্রেও। আর এদের আলটিমেটলি যে রেজাল্ট আসছে তার কোয়ালিটি ওয়াইজও এদেরকে আমরা ডিফার করতে পারছি একে অপরের থেকে। তাহলে কার্ডেড ইয়ার্নস এর ক্ষেত্রে কি বলছে? বলছে কার্ডেড ইয়ার্ন ইনভলভস আ প্রসেস দ্যাট অ্যালাইন্স অ্যান্ড সেপারেট ফাইবার্স বাট ইট ডাজ নট রিমুভ শর্ট অর আনইভেন ফাইবার্স। মানে আমরা এই কার্ডিং প্রসেস কখন করি? কার্ডিং, কোম্বিং। আমরা যখন ফাইবার থেকে ইয়ার্ন তৈরি করি সেই সময়তে কার্ডিং, কোম্বিং ইত্যাদি স্টেপস ফলো করা হয়। তো প্রথমে কার্ডিং করা হয়, তারপরে অপশনাল একটা স্টেপ হয়ে থাকে কোম্বিং। তাহলে কার্ডিং প্রসেসে কি করা হয়? একটা কার্ডিং মেশিন নেওয়া হয়, সেই কার্ডিং মেশিনের মধ্যে শর্ট শর্ট ফাইবার গুলোকে এন্টার করানো হয় এবং ওই কার্ডিং মেশিনের মধ্যে শর্ট শর্ট ফাইবার গুলো অ্যালাইন হয়ে যায়, মানে সোজা হয়ে যায় এবং একে অপরের থেকে সেপারেট হয়ে যায়। কিন্তু কার্ডিং এর সময় ওই ফাইবারের গায়ে ছোট ছোট যে শর্ট শর্ট ফাইবার বা আনইভেননেস গুলো থেকে থাকে সেগুলোকে রিমুভ করা হচ্ছে না। তারপরে বললাম কি
কোমডিয়ান্স কি বললাম, এর ম্যানুফ্যাকচারিং যে স্টেপসটা সেটা আলাদা। কেন? কারণ কার্ডিং এর পর আরো একটু ভালো কোয়ালিটি ইয়ার্ন বানানোর জন্য কোম্বিং করা যেতে পারে। তো কোম্বিং এ কি করা হয়, শুধুমাত্র ওই ফাইবার গুলোকে অ্যালাইন আর সেপারেটই করা হচ্ছে না, তার সারফেসে যে সমস্ত শর্ট আনইভেন কোনো ফাইবার থাকতে পারে, কোনো ইম্পিউরিটিস থাকে, সেগুলোকে আরো এক্সট্রা ভাবে রিমুভ করা হচ্ছে, যার ফলে কোমডিয়ানের যে সারফেস সেটা অনেক বেশি স্মুথ হয়, ফাইন হয় এবং অনেক বেশি স্ট্রং একটা ইয়ার্ন আমরা পেতে পারি কোমডিয়ান থেকে। এই জন্য এটাও বলতে পারি যে কার্ডেড ইয়ার্ন যেহেতু এর সারফেসটা অনেক বেশি কোয়ার্স হচ্ছে, তাহলে সহজেই কোনো কিছু ফ্রিকশনে এটা মানে কোনো কারণে সেটা ভেঙে যেতে পারে বা তার মধ্যে কোনো ব্রেকেজ আসতে পারে। অন্যদিকে কোমডিয়ান্সের ক্ষেত্রে সেই জিনিসটা হয় না, যেহেতু এটা স্ট্রং হয়, স্মুথ হয়, ফাইন হয়, এজন্য এর ডিউরেবিলিটি অনেক বেশি হয়। এই জন্য ওই কোয়েশ্চেনটির আনসার হয়ে যাবে অপশন নাম্বার 3, যেখানে বলা হচ্ছে কার্ডেড ইয়ার্ন হয় কোয়ার্স এবং লেস ডিউরেবল। দেখো নেক্সট কোয়েশ্চেনে দিয়েছে অ্যাসারশন অ্যান্ড রিজন। তো অ্যাসারশনে বলেছে উল রিকভার্স রেডিলি ফ্রম ক্রাশিং অ্যান্ড দ্য ক্রিজিং, মানে উলকে যদি কেউ তোমরায় বা মোচড়ায় তাহলে উল সেখান থেকে খুব সহজেই রিকভারি করে যায়, মানে উলের ওপর সেরকম কোনো একটা ইম্প্যাক্ট পড়ছে না। রিজন কি? ইট হ্যাজ এক্সিলেন্ট ইলংগেশন প্রপার্টি, মানে উলের কি রয়েছে, খুব হাই স্ট্রেচেবিলিটি রয়েছে, তুমি ওকে যতটা পর্যন্ত টানবে ততটাই পর্যন্ত ও টেনে যাচ্ছে। তাহলে এইটা কোশ্চেনের যে আনসার হবে সেটা তোমরা ভিডিওটিকে পজ করে আনসার করার চেষ্টা করো। কোশ্চেনের আনসারটি হবে অপশন নাম্বার সি, মানে both assertion and reason are correct. The explanation is incorrect. দেখো কেন? কারণ আমরা একটু আগে পড়লাম যে উলের মধ্যে কি থেকে থাকে, কেরাটিন প্রোটিন থেকে থাকে, যেটা সালফার কন্টেনিং অ্যামাইনো অ্যাসিড সিস্টিন দিয়ে তৈরি, যেটা উলকে কি করছে, একটা হেলিক্যাল স্ট্রাকচার দিচ্ছে, যার জন্য উল কি হয়ে যাচ্ছে, খুব সহজে রেজিলিয়েন্ট হয়ে যাচ্ছে, মানে খুব হাই রিঙ্কেল রিকভারি প্রপার্টি রয়েছে, যার জন্য যখন উলকে দোমড়ানো হচ্ছে, মোচড়ানো হচ্ছে, ক্রাশ করা হচ্ছে, ক্রিজ করা হচ্ছে, ও সহজে সেখান থেকে রিকভার করতে পারছে, মানে হাই রেজিলিয়েন্সি। কারেক্ট। রিজনে কি বলেছে, ইট হ্যাজ এক্সিলেন্ট ইলংগেশন প্রপার্টি। রিজনে দেখো একটা অন্যই প্রপার্টির কথা বলছে উলের, যে উল কি হয়, খুব সহজে স্ট্রেচ করতে পারে। কেন? কারণ এই যে হেলিক্যাল স্ট্রাকচারের জন্য, হেলিক্যাল স্ট্রাকচারটা থাকছে বলে তুমি সহজে যতটা পর্যন্ত ওকে স্ট্রেচ করছো ততটাই স্ট্রেচ হয়ে যাচ্ছে। কিন্তু এটা একটা অন্য প্রপার্টি, মানে ওর ইলংগেশন প্রপার্টির বলছে, আর অ্যাসারশনটাতে বলছে ওর রেজিলিয়েন্ট প্রপার্টি। তাহলে কি হচ্ছে, দুটো যে অ্যাসারশন এন্ড রিজন, তুমি যদি স্টেটমেন্ট ওয়াইজ এটাকে দেখো তাহলে দেখবে কি দুটো স্টেটমেন্টই উলের প্রপার প্রপার্টিজ এর কথা বলছে। অবশ্যই বোথ আর কারেক্ট, কিন্তু অ্যাসারশনের জন্য যে অ্যাকচুয়াল রিজনটা হওয়ার কথা ছিল, মানে অ্যাসারশনে যেটা বলেছে খুব ক্রাশ করলে বা ক্রিজ করলে ও সহজেই কি হয়ে যেতে পারে, সেখান থেকে রিকভার করতে পারে। অতএব রিজন কি হতো, ইট হ্যাজ এক্সিলেন্ট রেজিলিয়েন্সি, কিন্তু তার বদলে দেখো লিখেছে এক্সিলেন্ট ইলংগেশন প্রপার্টি, যার জন্য কি হচ্ছে, তুমি যদি সেপারেট এটাকে স্টেটমেন্ট দেখো সেটা কারেক্ট, কিন্তু এর রিজনটা অ্যাসারশনকে জাস্টিফাই করছে না, ওর জন্য এক্সপ্লেনেশনটা ইনকারেক্ট হয়ে যাচ্ছে। অপশন নাম্বার সি হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। দেখো কোয়েশ্চেনে বলেছে যে অ্যাসারশন টেরি ক্লথ হ্যাজ গুড অ্যাবজর্পশন পাওয়ার। টেরি ক্লথের কি রয়েছে, গুড অ্যাবজর্পশন পাওয়ার রয়েছে। রিজন কি, ইট ইজ আ কাট পাইল ফ্যাব্রিক। তোমরা ভিডিওটি পজ করো এবং কোশ্চেনটির আনসার করো। কোশ্চেনটির আনসার হবে অপশন নাম্বার বি, অ্যাসারশন ইজ কারেক্ট বাট রিজন ইজ ইনকারেক্ট। কেন? দেখো আমরা জানি যে পাইল ফ্যাব্রিক দুরকম হয়, কাট পাইল এবং আনকাট পাইল। আনকাট পাইল ফ্যাব্রিকের ক্ষেত্রে কি করা হয়, যখন তুমি উইভিং এর মাধ্যমে যে পাইলগুলোকে ক্রিয়েট করলে, মানে ছোট্ট ছোট্ট লুপ ক্রিয়েট করলে, সেগুলোকে আনকাট অবস্থাতেই ফ্যাব্রিকের সারফেসে রেখে দেওয়া হয়। তাহলে ওদের যে সারফেসটা থাকলো সেটা ছোট্ট ছোট্ট লুপ দিয়ে আনকাট অবস্থাতেই থেকে গেল। এই যে লুপটা ক্রিয়েট হলো ওদের সারফেসে, এই লুপটা কি করে, ওই ফ্যাব্রিকটাকে আরো বেশি সফট করে তোলে এবং ওর অ্যাবজর্বেন্সি পাওয়ারকে অনেক বেশি বাড়িয়ে দেয়, যার জন্য এই ধরনের টেরি ক্লথকে আমরা কোথায় ইউজ করি, বাথওয়্যারে, টাওয়েলে এবং ন্যাপকিনসের ক্ষেত্রে।
এর জন্যই দেখো এর কোশ্চেনের আনসারটি কি হয়ে গেল, অপশন নাম্বার বি। মানে অ্যাসারশন তো ঠিক যে টেরি ক্লথ বা টেরি টাওয়েল এদের অ্যাবসর্পশন পাওয়ার ভালো হয়ে থাকে, কেন কি না এরা আনকাট হবে নাকি কাট পাইল ফ্যাব্রিক হবে। এর জন্য দেখো রিজনটা ইনকারেক্ট, এরা আনকাট বলেই ওদের অ্যাবসর্পশন পাওয়ারটা ভালো এবং ওরা অনেক সফট হয়। ওকে, ওর জন্য অপশন বি দেখো কারেক্ট হয়ে যাচ্ছে। দেখো কোয়েশ্চেনে বলেছে অ্যাসারশনে fibers containing high proportion of amorphous regions are markedly prone to crease। মানে আমাদের যে ফাইবার থেকে থাকে টেক্সটাইল ফাইবার, সেই টেক্সটাইল ফাইবারের যখন সেই টেক্সটাইল ফাইবার গুলো কি হচ্ছে অ্যামরফাস রিজিয়ন তাদের মধ্যে বেশি থাকছে, তাহলে তাদের একটা চান্সেস থাকছে কি যে তারা খুব সহজেই ক্রিজ হয়ে যায়, মানে তাদের মধ্যে খুব সহজেই ভাঁজ পড়ে যাচ্ছে। রিজন বলছে দিস ইজ বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ ইন্টারমলিকুলার বাইন্ডিং ফোর্সেস। কেন হচ্ছে, মানে যে সমস্ত ফাইবারের মধ্যে অ্যামরফাস রিজিয়ন বেশি থাকছে তাদের মধ্যে কেন এই জিনিসটা হয়, ক্রিজ বেশি করে। রিজনে বলেছে কি যে ইন্টারমলিকুলার যে ফোর্স থেকে থাকে সেটা কমপ্লিটলি থাকেই না, পুরোপুরি অ্যাবসেন্ট থাকে, যার কারণের জন্য এই যে ক্রিজ হওয়ার চান্সেসটা অনেক বেড়ে যায়। তো তোমরা ভিডিওটা পজ করো এবং কোশ্চেনের আনসারটি দেওয়ার চেষ্টা করো। কোশ্চেনের আনসার হবে অপশন নাম্বার বি, মানে বোথ অ্যাসারশন অ্যান্ড রিজন আর ফলস। দেখো এখানে আমরা কি করব, ফাইবারের যে ক্রিস্টালাইনিটি সম্পর্কে জানবো এবং অ্যামরফাসনেস সম্পর্কে জেনে নেব। দেখো বলেছে crystalline character refers to the degree of structural order in a fiber molecule. In a crystal, the molecular chains are arranged in regular manner and periodic. মানে যদি ক্রিস্টালাইন ক্যারেক্টার কোনো ফাইবারের মধ্যে থেকে থাকে তাহলে ক্রিস্টালাইন ক্যারেক্টার কি শো করে, যেখানে কি হয় প্রত্যেকটা মলিকিউল গুলো কি থাকছে খুব একটা অ্যারেঞ্জড ম্যানারে, রেগুলার ম্যানারে পরপর পরপর সাজানো থাকছে, যেখানে কি হয় অনেক বেশি অ্যামাউন্টে কি থাকে অনেকগুলো মলিকিউল একসাথে প্যাকড আপ করা থাকছে। Amorphousness বলছে amorphous regions of the fiber is defined as the region of the fiber where there is no longer the order of chain molecules. The polymer chains are randomly placed in amorphous region. As a result, there is the more air space in amorphous fiber. তোমরা যদি পিকচারটি দেখো amorphous-এর তাহলেই বুঝতে পারবে যে এখানে যে ফাইবার মলিকিউলস গুলো বা পলিমার্স গুলো সেগুলো র্যান্ডামলি অ্যারেঞ্জড রয়েছে, ক্রিস্টালাইনের মতন তারা একটার পর একটা রেগুলার ম্যানারে প্যাকড হয়ে সাজানো নেই। যেহেতু র্যান্ডামলি ম্যানারে তারা যেখানে সেখানে ছিটিয়ে রয়েছে, তার ফলে কি হচ্ছে এখানে এয়ার স্পেসও অনেক বেশি হচ্ছে। নেক্সট আমরা এই ক্রিস্টালাইনিটি আর অ্যামরফাসনেস এর কিছু প্রপার্টিজ দেখেন। দেখো ক্রিস্টালাইন ক্যারেক্টার যদি থেকে থাকে তাহলে কি কি প্রপার্টিজ হয়, যেরকম বলছে স্ট্রং মলিকিউলার বন্ড, অ্যামরফাস থাকলে কি হবে উইক মলিকিউলার বন্ড। ক্রিস্টালাইন বলছে যে হাই রিজিডিটি অ্যান্ড লেস সফটনেস, মানে ক্রিস্টালাইন ক্যারেক্টার থাকলে ফাইবার কি হচ্ছে, ফাইবারের মধ্যে যদি বেশি ক্রিস্টালাইন ক্যারেক্টার থাকে তাহলে হাই রিজিডিটি হবে, সফটনেস কমে যাবে অবভিয়াসলি, কারণ এয়ার স্পেস খুব কম, তারা কমপ্লিটলি প্যাক, তাহলে অনেক বেশি কি হবে রিজিড হবে। অন্যদিকে অ্যামরফাস কি হবে অনেক বেশি সফট আর ফ্লেক্সিবল হবে। ক্রিস্টালাইন ক্যারেক্টারের কি প্রপার্টি, পোর রেজিলিয়েন্সি, মানে এদের মধ্যে রিঙ্কেল রিকভারি কি হয়ে থাকে অনেক পোর হবে, কারণ জায়গায় নেই যে তারা কোথাও মোল্ড করবে, কিন্তু অ্যামরফাসে হাই রেজিলিয়েন্সি লক্ষ্য করা যায়। ক্রিস্টালাইন ক্যারেক্টারিস্টিক্স কি বলছে, লো টু জিরো লফনেস অ্যান্ড ফ্লেক্সিবিলিটি, মানে যেখানে লফনেস মানে এয়ার স্পেস একদম থাকছে না এবং ফ্লেক্সিবিলিটিও ভীষণ পুয়ার হচ্ছে, কিন্তু অ্যামরফাসের দিকে সেটা লফনেস বেশি হয়, ফ্লেক্সিবিলিটি অনেক বেশি হয়। ক্রিস্টালাইনে কি বলেছে কেমিক্যাল অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স হাই হয়ে থাকে, কিন্তু অ্যামরফাসে পুয়ার কেমিক্যাল অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্স লক্ষ্য করা যায়। তবে এটা মনে রাখবে কোনো একটা সিঙ্গেল ফাইবার না তো কমপ্লিটলি ক্রিস্টালাইন হয় না তো কমপ্লিটলি অ্যামরফাস হয়, তারা কি করছে এই দুটো ক্যারেক্টারিস্টিক্সকে নিয়ে কম্বাইন করে গঠিত হচ্ছে। তাহলে এখানে যে কোয়েশ্চেনে বলা হয়েছিল যে ফাইবারস যাদের মধ্যে হাই প্রপোর্শনে অ্যামরফাস রিজিয়ন থাকে তাদের মধ্যে ক্রিজ বা যে কোনো রকম ভাঁজ পড়া বা রিঙ্কেল পড়ার চান্সেস অনেক বেশি, না এটা কখনোই হবে না, কারণ ফাইবারস যাদের মধ্যে অ্যামরফাস রিজিয়ন বেশি তাদের মধ্যে এয়ার স্পেস অনেক বেশি
তারা ইজিলি কি করতে পারছে, মোল্ড করতে পারছে, তারা ফ্লেক্সিবিলিটি শো করছে। হ্যাঁ, যার জন্য এটা হবে না, তার জন্য তারা কখনোই ক্রিজ হবে না, তাদের রিঙ্কল রিকভারি পাওয়ার অনেক বেশি, যার জন্য এই স্টেটমেন্টটা পুরো ফলস। রিজন, দিস ইজ বিকজ অফ দ্য অ্যাবসেন্স অফ ইন্টারমলিকুলার বাইন্ডিং ফোর্স। আমরা দেখলাম অ্যামারফাস রিজিয়নে কি থেকে থাকে, উইক ইন্টারমলিকুলার ফোর্সেস থেকে থাকে, কমপ্লিটলি অ্যাবসেন্স থাকে না, যেই জন্য এই দুটো স্টেটমেন্টই কি হয়ে যাবে, ফলস। ওই জন্য অপশন বি হচ্ছে কারেক্ট। কোয়েশ্চেনে বলেছে গিভ দ্য কারেক্ট সিকোয়েন্স ইন দ্য প্রসেসিং অফ টেক্সটাইল। তাহলে টেক্সটাইলে যখন একটা ফ্যাব্রিককে বা ক্লথকে প্রসেস আউট করা হচ্ছে, তার কারেক্ট সিকোয়েন্সকে এই নিচে দিয়ে দেওয়া যে স্টেপস গুলো রয়েছে তার মধ্যে থেকে অ্যারেঞ্জ করতে বলা হচ্ছে। দেখো, প্রথমে স্টেপ বলেছে ব্লিচিং, দেন রয়েছে মার্সারাইজেশন, দেন স্কারিং, দেন সিনজিং অ্যান্ড ডিসাইজিং। তাহলে এই স্টেপস গুলোর মধ্যে কারেক্ট সিকোয়েন্স পরপর কোনটা হবে সেটা কোড অনুযায়ী 1 2 3 4 অপশন দেখে আনসার করতে হবে। তোমরা ভিডিওটি পজ করো এবং কোশ্চেনটির আনসার দেওয়ার চেষ্টা করো। কোশ্চেনটির আনসার হবে অপশন নাম্বার 2। দেখো, আমরা এখন ফ্যাব্রিকের এই যে সিকোয়েন্স পড়ছি, আমরা এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্যাব্রিক প্রি ট্রিটমেন্ট, যেখানে কি করা হয়, ফ্যাব্রিককে কিছু প্রসেস আউট করা হয়। কেন প্রসেসিং এর দরকার পড়ছে? দেখো, প্রি ট্রিটমেন্ট বলতে ফ্যাব্রিককে কোনো অন্যান্য ট্রিটমেন্ট বা অন্যান্য প্রসেসিং করার আগে কি করা হয়ে থাকে, মানে সাপোজ ডাইং বা প্রিন্টিং, এগুলো করার আগে কিছু প্রি ট্রিটমেন্ট দেওয়া হয়। কেন? কারণ হচ্ছে ডিউরিং উইভিং আমরা যে আলটিমেটলি ক্লথ পাচ্ছি বা যে ফ্যাব্রিক পাচ্ছি সেটাকে বলা হয় গ্রে ক্লথ। তো সেটা ডাইরেক্টলি আমরা ডাইং বা প্রিন্টিং বা ফিনিশিং দিতে পারি না, তার কারণ সেই পার্টিকুলার গ্রে ক্লথের মধ্যে অনেক ডাস্ট, অয়েল, অনেক রকম ওয়্যাক্সেস, সাইজিং পেস্ট, অনেক ইম্পিউরিটিস থেকে থাকে। যে ইম্পিউরিটিস গুলো কি করে ওই পার্টিকুলার গ্রে ক্লথকে বা ফ্যাব্রিককে কি করে দেয়, অনেক বেশি লেস অ্যাবজর্বেন্ট করে দিচ্ছে, যেটা সঠিকভাবে ডাইকে বা প্রিন্টকে ক্যাপচার করতে পারছে না এবং সঠিকভাবে কিন্তু কালার হচ্ছে না। তাহলে সেইটাকে আরো বেশি ফেসিলিটেট করার জন্য এই ডাইং, প্রিন্টিং বা ফিনিশিং এই প্রসেসগুলোকে ফেসিলিটেট করার জন্য কি হয়, প্রি ট্রিটমেন্ট দেওয়া হয়ে থাকে। এর মেন অবজেক্টিভস হচ্ছে তিনটে হয়। টু রিমুভ অল দ্য ইম্পিউরিটিস, ফ্যাব্রিকের গায়ে বা সার্ফেসে যত রকম ইম্পিউরিটিস রয়েছে সেগুলোকে রিমুভ করতে হবে। সেকেন্ড, টু ইমপ্রুভ দ্য এবিলিটি অফ দ্য ফাইবার্স টু অ্যাবজর্ব ওয়াটার, ডাই, সলিউশন অ্যান্ড কেমিক্যালস। তাহলে ফ্যাব্রিকের কি করতে হবে, অ্যাবজর্পশন যে এবিলিটি রয়েছে সেটাকে আরো ইমপ্রুভ করতে হবে, যাতে ওয়াটারকে অ্যাবজর্ব করতে পারে, ডাই, সলিউশনকে এবং কেমিক্যালকে। নেক্সট, টু ইম্পার্ট প্রপার ব্রাইটনেস অর হোয়াইটনেস টু ফ্যাব্রিক্স, ফ্যাব্রিক্সের যে প্রপার হোয়াইটনেস রয়েছে সেটাকে আরো ইম্পার্ট করার জন্য। কেন? কারণ অনেক ন্যাচারাল ফাইবারের কিছু নিজস্ব কালার থেকে থাকে, সেই কালারটা অনেক সময় ডিজাইরেবল হয় না। তাহলে ডিজাইরেবল একটা কালার পাওয়ার আগে কাপড়টাকে প্রপারলি হোয়াইট করে নেওয়া হয়। তো এটাও একটা প্রি ট্রিটমেন্টের অবজেক্টিভস এর মধ্যেই পড়ছে। নেক্সট, কি কি স্টেপস রয়েছে, প্রি ট্রিটমেন্টের? সিনজিং, ডিসাইজিং, স্কারিং, শারিং, ব্লিচিং অ্যান্ড মার্সারাইজিং। তো এই স্টেপগুলোর সম্পর্কে আমরা একটু ইন শর্টে জেনে নেব। দেখো, সিনজিং প্রসেস কি বলছে, ইট ইজ আ প্রসেস দ্যাট বার্নস অফ লুজ অর প্রোট্রুডিং ফাইবার্স ফ্রম yarns and fabrics to create a smoother, cleaner surface and reduce peeling. তো এখানে আমরা ইয়ার্নের কথা বলছি না, আমরা এখানে গ্রে ক্লথ মানে ফ্যাব্রিকের কথা ধরছি। তো কি করা হয়, যখন উইভিং করা হচ্ছে, উইভিং এ করার পর ওই গ্রে ক্লথের সারফেসে অনেক ছোট ছোট প্রোট্রুডেড হেয়ার থাকতে পারে, যারা কি করতে পারে ওর সারফেসকে অনেক বেশি কোয়ার্স করে দেয়, অ্যাবজর্বেন্সিকে কমিয়ে দিতে পারে। তাহলে সেইটাকে যাতে কম হয় বা সেই পার্টিকুলার ওই হেয়ার প্রোট্রুডেড যেগুলো রয়েছে তাদেরকে রিমুভ করার জন্য সিনজিং প্রসেস অ্যাপ্লাই করা হয়, যার সাহায্যে ওই ছোট ছোট হেয়ার গুলোকে বার্ন অফ করে দেওয়া হয় এবং অল ওভার যে সারফেস রয়েছে ক্লথের সেটাকে আরো বেশি স্মুথ করে নেওয়া হচ্ছে, ক্লিন করে নেওয়া হচ্ছে, এবং সেটা যাতে পরবর্তীকালে ডাই এবং প্রিন্টিং এর ক্ষেত্রে সাহায্য করে সেটাকে লক্ষ্য রাখা হচ্ছে। নেক্সট, ডিসাইজিং। ইন টেক্সটাইল ইট ইজ দ্য প্রসেস অফ রিমুভিং দ্য সাইজিং এজেন্ট, টিপিক্যালি দ্য স্টার্চ ফ্রম দ্য ফ্যাব্রিক। তো উইভিং এর সময় ইয়ার্ন গুলো যাতে ব্রেক না হয় তার জন্য সাইজ পেস্ট বা স্টার্চ অ্যাপ্লাই করা হয়। তো সেই স্টার্চ পেস্টটা কি করে ফ্যাব্রিককে অনেক বেশি স্টিফ করে তুলতে পারে, কিন্তু সেই স্টিফনেস কি করবে, যদি স্টার্চ অলরেডি অ্যাপ্লাই করা থাকে সারফেসে, সেটা কিন্তু ওয়াটার বা ডাই মলিকুল এদের প্রপার অ্যাবজর্ব হতে দেবে না বা অ্যাবজর্পশন হতে দেবে না।
না, তাহলে সেটা যদি অ্যাবজর্পশন না হতে তাহলে প্রপারলি কাপড়টা ডাইও হচ্ছে না, প্রিন্টও হচ্ছে না, তাহলে সেটা যাতে না হয় সেই জন্য কি করা হয়, স্টার্চ বেসকে রিমুভ করা হয়, এটাকেই বলা হচ্ছে ডিসাইজিং প্রসেস। নেক্সট কার্ডিং, ইট ইজ আ ক্রুশিয়াল প্রসেস দ্যাট রিমুভস ন্যাচারাল অ্যান্ড দ্য অ্যাডেড ইম্পিউরিটিস ফ্রম ফাইবার্স অর দ্য ফ্যাব্রিক্স। তাহলে স্কারিং এ কি করা হয়ে থাকে, অ্যালকালি দিয়ে ট্রিটমেন্ট করা হয়ে থাকে, যাতে যত রকম ইম্পিউরিটিস রয়েছে সেগুলোকেও রিমুভ করা পসিবল হয়। ব্লিচিং ইজ আ ভাইটাল স্টেপ দ্যাট রিমুভস দ্য ন্যাচারাল অর দ্য অ্যাকোয়ার্ড কালার ফ্রম দ্য ফাইবার্স টু অ্যাচিভ আ ডিজায়ার্ড হোয়াইট কালার। এটা ডিজায়ার্ড হোয়াইট কালার পাওয়ার জন্য কি করা হয়, ব্লিচিং প্রসেসকে অ্যাপ্লাই করা হয়ে থাকে, যেটা ন্যাচারাল কালার থাকতে পারে কোনো ফাইবারের মধ্যে বা অ্যাকোয়ার্ড কালার, সেগুলো যাতে রিমুভ হয়ে একটা ডিজায়ার্ড হোয়াইট কালার পাওয়া যায়। দেন মার্সারাইজেশন ইজ আ প্রসেস where cotton or other cellulosic fibers are treated with caustic soda solution, resulting in improved luster, strength and the dye affinity. Generally মার্সারাইজেশন প্রসেস কটন বা সেলুলোজিক ফাইবারের ক্ষেত্রেই করা হয়ে থাকে, কাস্টিক সোডার সাথে রিঅ্যাক্ট করানো হয় এবং তাদের যে ইনহেরেন্ট স্ট্রাকচার রয়েছে, যেটা অনেকটা কিডনি বিন শেপেড হয়ে থাকে, সেটাকে কমপ্লিটলি চেঞ্জ করে রাউন্ড করে নেওয়া হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে, ওই কটন বা সেলুলোজিক ফাইবারের তার যে লাস্টার ইমপ্রুভ হচ্ছে, তার অল ওভার যে ডাই অ্যাফিনিটি সেটা আরো ইমপ্রুভ হচ্ছে, স্ট্রেংথ ইমপ্রুভ হচ্ছে, এটসেট্রা কোয়ালিটি আরো ইমপ্রুভ করা যায়। অতএব তার কারণে এখানে কোশ্চেনটির আনসার কি হচ্ছে, অপশন নাম্বার 2, যেখানে প্রথমে আমরা সিনজিং করছি, তারপরে ডিসাইজিং করছি, তারপরে আমরা স্কারিং করছি, তারপরে আমরা ব্লিচিং করছি এবং লাস্টলি আমরা মার্সারাইজেশন করছি। দেখো নেক্সট কোয়েশ্চেনে বলেছে ম্যাচ দ্য ফিনিশেস গিভেন ইন লিস্ট 1 উইথ দেয়ার পারপাস গিভেন ইন লিস্ট 2। তাহলে লিস্ট 1 এ কিছু ফিনিশিং এর নাম দেয়া রয়েছে এবং লিস্ট 2 এ এদের পারপাস বলা রয়েছে যে কেন করা হয়। তো একটু আগেই আমরা সিনজিং, স্কারিং এগুলো পড়েছি, এছাড়াও ট্যান্টারিং, ক্যালেন্ডারিং তোমরা সম্পর্কে জানো। তাহলে এটার উপর বেস করে তোমরা এই কোশ্চেনের আনসারটি আমাকে কমেন্টে জানাবে। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করে জানাবে আর টিউটর হোম সায়েন্স চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।